আপনারা এই অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1969 সালে বিধান পরিষদ বিলুপ্তির পর মন্তব্য করেছিলেন তৎকালীন সরকারের হেভিওয়েট মন্ত্রী যে ঘাট থেকে সাদা হাতি নামলো। 2021-এ ফের বিধান পরিষদ ফেরাতে প্রস্তাব পাশ হলো। বিধানসভায় পিছনের দরজা দিয়ে ঢোকানোর চেষ্টা, তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার, পাল্টা শাসক পক্ষের তরফ থেকে। সব মিলিয়ে বিধান পরিষদকে কেন্দ্র করেও চূড়ান্ত শাসক বিরোধী চাপানুতোর। এই নিয়ে আমরা আলোচনা করব আজকে আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী এবং সুদীপ রাহা, বিজেপির পক্ষ থেকে বিমান ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই চোখ রাখবো প্রতিবেদনে। বিধান পরিষদ গঠনের কাজ আরও এক ধাপ এগোলো। মঙ্গলবার বিধানসভায় পাশ হলো বিধান পরিষদ গঠনের প্রস্তাব। প্রস্তাবের পক্ষে 196টি ভোট, প্রস্তাবের বিপক্ষে 69টি ভোট। শাসক ঘনিষ্ঠ নির্বাচনে টিকিট দিতে পারেননি বা নির্বাচনে হেরে গেছেন এমন কিছু লোককে পিছনের দরজা দিয়ে আনতে চান। যেমন এদের দলের নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি নন্দীগ্রামে 1956 ভোটে হেরে গেছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে। তাদেরকে হয়তো পিছনের দরজা দিয়ে তারা বিধান পরিষদে আনতে চান। ওনার ভূত তারা করছে শুধু মমতাকে সামনে রেখে। তার মানে মনে হচ্ছে রজুকে সর্প ভাবছেন বা সর্পভাবে রজু ভাবছেন। তাকে পিছনের দরজা দিয়ে ঢোকাবার কোনো চেষ্টাই আমাদের নেই। তিনি চিরকালই সামনের দরজার লোক, পিছনের দরজা। তিনি কি রাজ্যসভার কোনোদিন মেম্বার ছিলেন? 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর বিধান পরিষদ গঠনে বিধানসভায় প্রস্তাব আনা হয়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বিপুল খরচের কথা ভেবেই তখন তা কার্যকর করেনি রাজ্য প্রশাসন। মঙ্গলবার 2011 প্রস্তাবই ফের বিধানসভায় পেশ করা হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজে নজরদারি ও তাঁদের ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য একটি আলাদা কমিটি থাকা প্রয়োজন, এমন এক ভাবনা থেকে বিধান পরিষদের জন্ম। আবার সেই বিধান পরিষদ ঘিরেও বিরোধিতাও কম নয়। দুপক্ষের হাতেই একাধিক যুক্তি। তৃণমূলের যুক্তি, মন্ত্রিসভা ও বিধানসভাকে পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে। বিজেপির অভিযোগ, রাজ্যের ওপর বিপুল খরচের বোঝা চাপবে। তৃণমূলের যুক্তি, বিশিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে প্রশাসন। বিজেপির অভিযোগ, অনুগতদের সুবিধে পাইয়ে দিতে রাজ্যের এই কৌশল। তৃণমূলের যুক্তি, বিলে সংশোধনের সুপারিশ করতে পারবে। বিজেপির অভিযোগ, প্রশাসনের শাসক দলের প্রভাব বাড়ানোর কৌশল। ভোট প্রচারে বিধান পরিষদ ফেরানোর কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধান পরিষদের বিরোধিতায় অনড়। 52 বছর আগে 1969 সালের 21শে মার্চ রাজ্যের বিধান পরিষদ অবলুপ্তির কথা ঘোষণা করে তৎকালীন রাজ্য সরকার। বিধান পরিষদ অবলুপ্তির প্রস্তাবে বলা হয়েছিল, নখ দন্তহীন, অপ্রয়োজনীয় ও মাথাভারী বিধান পরিষদকে বয়ে বেড়ানোর কোনো অর্থ হয় না বলে রাজ্য প্রশাসন মনে করছে। বিধান পরিষদ অবলুপ্তির প্রস্তাব 1969-এ বলা হয়েছিল। 70 দশক থেকে অনেক রাজ্যই বিধান পরিষদ অবলুপ্তির পথে হেঁটেছে, তবে অনেক রাজ্যে বিধান পরিষদ রয়েও গেছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বিধান পরিষদ রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ফের বিধান পরিষদ ফিরিয়ে আনতে উদ্যোগী, তবে কাজটা খুব সময় সাপেক্ষ। প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। লোকসভাতেও প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে। লোকসভায় পাশ হলে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। রাজনৈতিক মহলের বড় অংশই বলছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি এ সমস্ত বাধা কাটিয়ে বিধান পরিষদ গঠিত হবে, সেটা ভাবাটা কষ্টকর। রাজ্যের নাম বদলের প্রস্তাব দীর্ঘদিন ধরে ঝুলে। মুখ্যমন্ত্রীর দাবি সত্ত্বেও নাম বদলে অনুমোদন দেয়নি কেন্দ্র। এমনকি 2010 সালের পর থেকে নতুন করে কোনো রাজ্যে বিধান পরিষদ গঠনের অনুমোদন দেওয়া হয়নি। রাজনৈতিক মহল বলছে, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম হলে সেটা নিঃসন্দেহে হবে বড় চমক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অরূপ চক্রবর্তীর কাছে আমি শুরুতে আসবো। অরূপবাবু, 1969 সালে যেমনটা আমরা দেখলাম যে যখন এই বিধান পরিষদ অবলুপ্তি হয়, তখন যে যুক্তি ছিল, যে গ্রাউন্ড ছিল, যে নখদন্তহীন, অপ্রয়োজনীয় এবং মাথা ভারী এই বিধান পরিষদ বয়ে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না, তাকে এত বছর পর ফেরানোর যুক্তিটা কি?
মপিয়া এখানে শুভময়দা রয়েছেন। আমি এর আগের দিন একটা ডিবেটে শুভময়দার বক্তৃতা শুনছিলাম এবং শুভময়দা সঠিকভাবেই সেখানে অ্যানালিসিস করছিলেন যে রাজ্যপালের মতো একটা পদ, যেই পদটা বহন করতে গেলে রাজ্যের কোটি কোটি টাকা খরচ হয়, সেই পদটাও অপ্রয়োজনীয় এবং সেক্ষেত্রে রাজ্যপাল পদটারও বিলুপ্তকরণ করা হোক। কিন্তু তা বললে তো হয় না, রাজ্যপাল পদটা রয়েছে। একইভাবে আজকে যখন আমি দেখলাম বিরোধী দলনেতা তিনি এতগুলো কথা বলছেন, আসলে বিজেপির নতুন স্লোগান হয়েছে রাজ্য দপ্তরে নতুন ভোর, বিরোধী নেতা আজ ত্রিপল চোর। তো এই ত্রিপল চোরের অভিযোগে অভিযুক্ত অধিকারী যখন আজকে এখানে বড় বড় সাংবাদিক সম্মেলন করছেন, উনি পড়াশুনো হয়তো করেননি, উনি জানেন না যে এই প্রস্তাবের কথা যদি ওনার দলের নেতা পোস্টার বয় যোগী আদিত্যনাথের কানে পৌঁছে যায় তাহলে হয়তো ওখান থেকে ওনার বিরুদ্ধে শোকজ নোটিশ আসতে পারে, কারণ সাদা হাতি তো পুষে রেখেছে উত্তরপ্রদেশেও। যে সাদা হাতির কথা বলছেন আজকে যদি কর্ণাটকে চলে যান ইয়েদুরাপ্পা, তার ওখান থেকে আবার নোটিশ আসতে পারে। এমনকি ওনাদের সহযোগী দল বিহারের বুকেও লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে নবগঠিত রাজ্য তেলেঙ্গানার মতো রাজ্যেও কিন্তু বিধান পরিষদ রয়েছে। বিধান পরিষদের পক্ষেও যেরকম যুক্তি রয়েছে, বিপক্ষেও নিশ্চয়ই কিছু যুক্তি থাকতে পারে। কিন্তু বক্তব্য হচ্ছে আজকে 2021 এসে কেন বিধান পরিষদের প্রয়োজন? না, বিধান পরিষদ না, আমি বলছি মতিয়া 2021 এর প্রশ্ন নয়। আমরা কিন্তু 2011 সাল থেকে বিধান পরিষদের পক্ষে কথা বলেছি এবং তখন যারা সেদিনকে যারা সমর্থন করেছিলেন আজকে অনেকে তারা রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে বিরোধিতা করছেন। কিন্তু এখানে বক্তব্যটা অন্য। বিধান পরিষদ অনেক সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা সকলেই হয়তো সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন না, কিন্তু সমাজে তাদের কন্ট্রিবিউশন, তাদের যে অবদান, সেই অবদানের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যক্তিত্বদের বিধান পরিষদে ইনপুট করা হয়। কেনা হবে না না, তার মানে কি মপিয়া উত্তরপ্রদেশে যারা বা মহারাষ্ট্রে যারা রয়েছে তারা আমরা গত কয়েক বছর ধরে, অরূপদা প্লিজ, আমরা গত কয়েক বছর ধরে শুধুমাত্র শাসক দল নয়, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রবণতা দেখছি, বা শুধু হয়তো নিঃসন্দেহে সেটা একপাক্ষিক নয়, উল্টো দিক থেকেও ডেফিনেটলি তার তাগিদ রয়েছে। সেলিব্রিটি জোন, বিশিষ্ট জন হন, সাহিত্যিক হন, অন্য শিল্প সংস্কৃতি জগতের মানুষ হন, তাদের আনুগত্য নিজেদের দিকে আনার একটা প্রয়াস সমস্ত রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। কারো বেশি রয়েছে হয়তো, কারো কম রয়েছে। তো এটা কি সেইটাকেই চ্যানেলাইজ করার একটা প্রচেষ্টা? অরূপদা? হ্যাঁ, না, প্রথমে আমি আবারও বলছি, দেখুন এই লেজিসলেটিভ কাউন্সিল এটা তো ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে রয়েছে। তার মানে কি আমাদের ধরেই নিতে হবে যে আজকে মহারাষ্ট্রে যারা বিধান পরিষদের সদস্য তারা একটা দলেরই অনুগত, বা উত্তরপ্রদেশে যারা, তার মানে কি এই চর্চাটাই আপনারা এখানে প্রাণিধানযোগ্য বলে মনে করছেন? আমার তা মনে হয় না। আমার মনে হয় বিধান পরিষদ যদি গঠিত হয় তাহলে নিঃসন্দেহে অনেক রাজনীতির, প্রথাগত রাজনীতির বৃত্তের বাইরেরও অনেক মানুষ তারা এই সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ গ্রহণ করবেন। বিভিন্ন সমাজের বিশিষ্ট তারা এখানে উত্তরপ্রদেশে যখন রয়েছে, বিহারে যখন রয়েছে, কর্ণাটকে যখন রয়েছে, আপনারা এখানে কেন বিরোধিতা করছেন? দেখুন, এই বর্তমানে যিনি রাজ্য চালাচ্ছেন 200-র অধিক আসন নিয়ে ক্ষমতায় এসেছেন এই পশ্চিমবঙ্গে। তারপরেও যে সমস্ত ওনার নেতৃত্বরা ভোটে হেরে গেছে তাদের পেছনের দরজা দিয়ে আবার বিধানসভায় আনার চেষ্টা করা হচ্ছে, যাতে তাদের মানভঞ্জন করা যায়, বা যাদের টিকিট দিতে পারেনি তাদেরও মানভঞ্জন করা যায়। এখন তো প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে বিধান পরিষদ গঠনের 2011 সালে যখন আলোচনা করে থেমে গেছে, অর্থের বিষয় নিয়ে থেমে গেছে। টিকিট দিতে পারেননি তাদের এখন মানভঞ্জন করে লাভ কি আছে? যাদের টিকিট দিতে পারেননি, যারা দলে দলে আপনাদের দলে গিয়ে যোগ দিয়েছিলেন, তারা তো বেশিরভাগই জিততে পারেননি। আমাদের একটা বড় অংশ তো আসবেন বলে পা বাড়িয়ে আছেন। আমাদের দলে যোগ দিয়েছেন বা দেননি সেটা পরের কথা। উনি 200 অধিক সিট পাওয়ার পরও বিধান পরিষদ গঠনের এই কারণেই চালাচ্ছেন চেষ্টা যে বেশ কিছু আনুগত্য সম্পন্ন লোককে বিধানসভায় নিয়ে এসে আবার একটা জোর শক্তি প্রদর্শন দেখানোর জন্য পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধি। নইলে এখন রাজ্যের মাথায় একটা মানুষের মাথা পিছু 45,000 থেকে 50,000 টাকা দেনা আছে। তো সেই দেনার কথা মাথায় না রেখে এই 5 বছরে বিধান পরিষদ গঠন করে 600 থেকে 700 কোটি টাকা আবার এক্সট্রা খরচা করে রাজ্যের ঘাড়ে সেটা চাপিয়ে দিয়ে রাজ্যের মানুষের অতিরিক্ত অর্থের বোঝা, সেটা কি ইনভাইট করা হচ্ছে না? এই অতিরিক্ত অর্থের বোঝা কাদের জন্য? জিএসটি বাবদ কত কত হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকারের প্রাপ্য, সেই হিসেবগুলো সে তর্ক ডেফিনেটলি থাকতে পারে। কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে তোমরা বিভিন্ন সময় জড়িয়েছো, সেটা ডেফিনেটলি একটা বড় ডিবেটের অবকাশ রয়েছে। কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও যখন আমরা দাঁড়িয়ে রাজ্যের কোষাগার নিয়ে বিভিন্ন সময় একটা উদ্বেগের কথা শুনি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে আবার কেন এই যে অর্থনৈতিক বোঝাটা সেটাকে ইনভাইট করা হচ্ছে? যখন উত্তরপ্রদেশ, বিহারের ক্ষেত্রে বিধান পরিষদ গঠিত হয় তখন এই প্রশ্নগুলো তোলা হয় না। আসলে এই আজকে যিনি বিরোধী দলনেতা
আপনাদের চ্যানেলেই আমরা দেখেছি যে যত ভোটার তার থেকে বেশি ভোট পেয়ে নাকি উনি জিতেছেন, অর্থাৎ ভুতুড়ে এমএলএ। বিজেপির সেই ভুতুড়ে এমএলএ কে রাজনৈতিক অক্সিজেন বিজেপিকে দেওয়ার জন্য কিছু না কিছু বলতে হবে। এখন বিজেপির বলার জন্য, রাজনৈতিক অক্সিজেন দেওয়ার জন্য ওরা যদি বিধান পরিষদ নিয়ে সমালোচনা করেন, তাতে ওরা সমালোচনা করতেই পারেন। এটা বাংলার মাটি, এখানে গণতান্ত্রিক সেই স্পেস রয়েছে, এটা উত্তরপ্রদেশ বা গুজরাট নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যারা বাংলার বিধান পরিষদের বিরোধিতা করছেন, তারা কি বিহার উত্তরপ্রদেশের বিধান পরিষদের বিরোধিতা করবেন? যদি না করেন, দেখুন, বাংলার বিধান তাহলে পরিষদের সেটাকে বিরোধিতা আমরা বিচারিত কেন বলা। করছি, বাংলায় কিভাবে সরকার চলছে আর বিহার উত্তরপ্রদেশে কিভাবে সরকার চলছে সম্পূর্ণ এটা আলাদা বিষয়। আজকে বাংলার তাৎপর্য আলাদা বিচার বিষয় করুন, কি? 2 তারিখের পর কি থেকে আলাদা কি বিষয়? ঘটনা ঘটছে, ঠিক 2 তারিখের পর থেকে কি ঘটনা ঘটছে, বিমলবাবু, বিমলবাবু ঠিক বলেছেন, বিমলবাবু ঠিক বলেছেন। আজকে বাংলার আপনি ঠিক রাজনীতি বলেছেন। কথা বলছেন, বিহার উত্তরপ্রদেশের যেখানে গঙ্গায় বাংলায় লাশ ভোট ভাসছে, করতে গেলে বাংলায় ভাসছে না। ভোট করতে হয়, বিহার উত্তরপ্রদেশের গঙ্গা দিয়ে করোনা রোগীর লাশ আসছে, বাংলায় যেখানে আসছে না। বাইরের স্টেটে ঠিক ভোট বলেছেন, করতে গেলে বিহার আর এক দফাতে উত্তরপ্রদেশ ভোট হয়। বাংলা এক নয়। সেখানে বাংলাতে একটা ভোট মানে এখানেতে খুন হবে, সন্ত্রাস হবে, রাহাজানি হবে। বাংলার ভোটের উত্তরপ্রদেশ দায়িত্ব বিহারে কারা ছিল? ভোট হবে, একটা পিন আর পর্যন্ত দফায় পড়বে না। নির্বাচন হচ্ছে, এই কি বাংলা বলছেন নিয়ে দাদা? উত্তরপ্রদেশের সঙ্গে আপনার তুলনা করলে নরেন্দ্র হয় না। মোদী, অমিত শাহ তো বাংলাতে আপনার বিধান পার্টিকে পরিষদ বার করে গঠন দেবে। নিয়ে রাজনৈতিক আর দফায় অভিসন্ধি আছে। নির্বাচন করেছেন, আজকে তারপরে বলছেন রাজনৈতিক বাংলায় অভিসন্ধির ভোট জন্য হয়নি। তৃণমূল না হয় কংগ্রেস হেরে চেষ্টা গেছে, করছে মানুষের রায় পেছনের দরজা দিয়ে বেশ কিছু যদিও বিধানসভায় মানুষের রায়কে সম্মান বাম দিতে শিখুন। কংগ্রেস প্রতিনিধির সংখ্যা 0, নওশাদ সিদ্দিকী একমাত্র সংযুক্ত মোর্চার প্রতিনিধি। আমি একটু বিধান পরিষদ প্রসঙ্গে বাম এবং কংগ্রেসের অবস্থানটা জানার চেষ্টা করব। কৌস্তব, না, আমি প্রথমেই যে কথা বলবো, মৌপিয়া, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও। বিজেপির মুখে বিধান পরিষদের বিরোধিতা মানায় না, কারণ বিজেপি পরিচালিত অধিকাংশ রাজ্যে এই বিধান পরিষদ আছে। 1, 2, শুভময়দার সাথে আমি একটা ক্ষেত্রে একমত, যেভাবে গভর্নর এবং যে সিস্টেম ভারতবর্ষে এই সিস্টেম আছে, অরূপদা বলার চেষ্টা করেছে, যেভাবে কোটি কোটি টাকা খরচা হচ্ছে অপ্রয়োজন। তারপরও দাঁড়িয়ে আমাদের স্ট্যান্ড, আমাদের দাবি, বামপন্থীদের দাবি, বিধান পরিষদের প্রয়োজন নেই, প্রয়োজনীয়তা নেই। আমরা এখনও বলছি যে বিধান পরিষদের প্রয়োজনীয়তা নেই, কারণ বিজেপির মুখে এসব মানায় না। সেন্ট্রাল ভিস্টা করতে, স্ট্যাচু করতে যারা টাকা খরচা করে, অথচ পেট্রোল ডিজেলের কর কমায় না। আজকে 1 লিটার পেট্রোলের দাম কলকাতা শহরে 100 টাকা, কলকাতার বা 100 টাকা, সেখানে রাজ্য সরকার নিয়ে যাচ্ছে 25 টাকার কাছাকাছি, বিজেপি নিয়ে যাচ্ছে 30 টাকার কাছাকাছি। আপনাদের প্রাসঙ্গিকতা এই কারণে হারিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির এই বিরোধিতা আজকে আপনাদের প্রাসঙ্গিকতা এই কারণে পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে গেছে। তাহলে কি এরপর থেকে নির্বাচনী সিপিআই এবং কংগ্রেস লড়বে না? সুদীপ শূন্য যুক্তি আমাদের, আমরা শূন্য হতে পারি, কিন্তু তোমার যুক্তি শূন্য বলে তুমি থামিয়ে দিচ্ছ। তুমি আমরা বলছি যে বিজেপির এই বিরোধিতা আসলে নাটক। বিজেপি যে পরিচালিত করে যে রাজ্যে, সে রাজ্যে বন্ধ করুক। বামপন্থীরা 60-এর দশক থেকে এই দাবি তুলেছিল যে বিধান পরিষদের প্রয়োজনীয়তা নেই। বামপন্থীদের দাবির ভিত্তিতেই 1969 সালে বামপন্থীরাই তুলে দিয়েছিল, বিলোপ করেছিল, বিধান পরিষদের কোনো প্রয়োজনীয়তা নেই। চন্দনবাবু, এই বিধান পরিষদ যে প্রস্তাব যেটা পাশ হলো, বিধান পরিষদ ফেরানোর সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? আদৌ কি এই মুহূর্তে দাঁড়িয়ে তার প্রয়োজন আছে? মৌপিয়া, তুমি শুরু করেছিলে যে এখানে এই বিধান পরিষদের যুক্তি যৌক্তিকতা, এবং তার সাথে সাথে সুদীপ এখানে শূন্যতা নিয়ে প্রশ্নটা তুললো। আমি এখানে বিশেষভাবে বলবো, গণতান্ত্রিক পদ্ধতিতে কে শূন্য কে পূর্ণ থেকে কোনটা প্রয়োজনীয়, সুদীপ একটু বলতে দাও। তার কারণ বিধানসভায় যদি আমাদের যদি প্রতিনিধিত্ব থাকতো, আমরা যেটা বলতাম, আজকে আমরা প্রবক্তা হিসেবে সেই ভাষাতেই কথা বলবো বা সেই কথাটাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। আমার মূল প্রশ্নটা হচ্ছে 1969 সালে যে কারণে বিধান পরিষদ পশ্চিমবাংলা থেকে অ্যাবলিশন করা হয়েছিল, অ্যাবলিশন অ্যাক্ট অফ দি পার্লামেন্টে কী কারণ ঘটলো যাতে বিধান পরিষদকে আবার ফিরিয়ে আনতে হবে? প্রসঙ্গত ছিল 3টে কারণ। 1, ওই সাদা হাতি, একটা ব্যাপক খরচা। 2, যেখানে মেরিটোরিয়াস পিপল, যারা সমাজের মান্যগণ্য মানুষ, সেখান থেকে বিচ্যুত হয়ে শুধুমাত্র রাজনৈতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। আর 3 যে কারণটা ছিল, সেটা হচ্ছে যে এই পটভূমিতে দাঁড়িয়ে বিধানসভা একমাত্র কেন্দ্রিকভাবে রাজ্য পরিচালনার ক্ষেত্রে যুক্তিসঙ্গতভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই 3টে যুক্তির কোন যুক্তিটা আজকে খণ্ডিত হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে অরূপ, সুদীপ এরা ভোকাল হচ্ছে যে না, বিধান পরিষদ
পরিষদ আনতে হবে। আমি বলতে চাইছি এখানে পরিষ্কারভাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধিত করবার একটা চক্রান্ত, কি এবং রাজনৈতিক শুধু তাই উদ্দেশ্য না, থাকতে পারে? এবং চন্দনবাবু, শুধু কি তাই না, রাজনৈতিক উদ্দেশ্য ব্যাকডোর এন্ট্রি দেওয়ার জন্য কিছু কিছু মানুষকে রিহ্যাবিলিটেশন করবে, এরা পুনর্নিয়োগ করবে, এরা পুনর্বাসন করবে সেই রাজনৈতিক চরিত্রগুলোকে, যার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য বিধান পরিষদ তুলে দেওয়া হয়েছিল। বাংলার সরকারের জন্য এটা একটা অশ্বশক্তি হবে। আপনারা যেটাকে সাদা হাতি বলছেন, আমি সেটাকে বলছি বাংলার সরকারের অশ্বশক্তি। আমরা যে পরিচয় আমরা পেয়েছি এর আগে, আমরা যে পরিচয় পেয়েছি, তোমাদের অ্যাকশনে যে পরিচয় পেয়েছি, রাজনৈতিক উদ্দেশ্যে আমরা জানি তোমরা সরকার চালাচ্ছ। এবং প্রথম ডেফিনেটলি বিরোধীদের হাজারো অভিযোগ রয়েছে, তার মধ্যে দাঁড়িয়েও এটা ধরে নেওয়া যায়, আমি বলছি এটা ধরে নেওয়া যায় যে এর আগের দুবারের যে সরকার, 2011 নির্বাচিত সরকার, 2016 নির্বাচিত সরকার, তার যে অ্যান্টি ইনকামবেন্সি, খুব স্বাভাবিকভাবেই 10 বছর একটা সরকার ক্ষমতায় থাকলে কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়, সেটাকে অবধি তোমরা হেলায় হারিয়ে 213টা আসন পেয়েছো, সেটা তোমরা নিজেরাই বোস্ট করো। তাহলে কি অশ্বশক্তি এই বিধান পরিষদ, কি অশ্বশক্তি অ্যাড করে? সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা যদি তাদের মেধা, তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে সরকারকে কাজে লাগানো যায়, তাদের অনেককে টিকিট দিয়েছো। মন্ত্রী সভাতেও আমরা দেখেছি, মন্ত্রী সভাতেও আমরা যদি দেখি বিশিষ্ট জনদের একটা বড় পার্টিসিপেশন রয়েছে, এবং ডেফিনেটলি সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, ডেফিনেটলি সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা বলতে চাই, আমরা যারা 213 যে 92টা সিট, আমরা যারা ডাইরেক্ট আমরা জিতে এসে বিধানসভাতে গেছি, তাদের মধ্যে সব ধরনের মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, আইপিএস আছেন, অ্যাক্ট্রেস আছেন, সব ধরনের মানুষ আছে। এক্স্যাক্টলি, আমারও এই প্রশ্নটাই। সুদীপ সেই মানুষদের নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না, আরো মানুষ চাই। 213 জন বিধায়কের কথা ভাবো বা মন্ত্রিসভার কথা ভাবো, সেখানেও তো আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সব স্তরের মানুষ, বিশিষ্ট জন, তাদেরকে সেখানে জায়গা দিয়েছেন। ঠিক, এবার বলি তাহলে অতিরিক্ত কি পাওয়া যাবে বিধান পরিষদ থেকে? বলি আমি বলছি এই বিধান পরিষদের মানুষের দ্বারা নির্বাচিত। কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন, সেদিনই উনি বিধান পরিষদের কথা বলেছিলেন। আর আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে যেমন কিষাণ ক্রেডিট কার্ড ছিল, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছিল, যেমন দুয়ারে রেশন ছিল, মানুষ যেমন সেগুলোকে ভরসা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, একই রকম ভাবে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধান পরিষদের কথা বলেছিলেন, এবং মানুষ সেই বিধান পরিষদের চিন্তাকেও সম্মতি জানিয়ে তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বার ক্ষমতা এনেছে। তাই বিধান পরিষদ। শুভময় বাবুর কাছে আমার এখানে জিজ্ঞাসা, আমরা পলিটিক্যাল চাপানোতর দেখলাম, শুভময় বাবু আপনার কি মনে হয়, একজন বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে বিধান পরিষদ ফেরানোর? আসবো প্লিজ, আসবো কৌস্তব, আসবো। প্রার্থী ঘোষণার দিনই কেন বিধান পরিষদের কথা বলতে হয়েছিল? কেন? এটাই গুঁড়ো কথা। আরে আমার পার্টি খুব সামলাতে দল বদল উলঙ্গ সিপিএম ঠিক করে দেবে না। আবারও বলেছি, আনপার্লামেন্টারি শব্দ নয় সুদীপ, প্লিজ প্লিজ, কোনো আনপার্লামেন্টারি শব্দ না। আগে থেকে বিধান পরিষদ কথাটা ডিক্লেয়ার করেছিলেন কেন? কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য, যাতে জিতে যাবার পর আসবে এই ভেবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে। পুরোটাই রাজনৈতিক অভিসন্ধি, এর মধ্যে কোনো ভালো ব্যাপার নেই। তার জন্য আজকে বিধান পরিষদ নিয়ে আমাদের অবজেকশন আছে। কোনটা অসাংবিধানিক তোমরা বলো? শুভময়দার কাছে আসবো সুদীপ, আসবো প্লিজ। শুভময়দা, আমার রেফার নেওয়া হয়েছে, আমাকে একটু বলার সুযোগ দেবেন। প্রথম বক্তব্য হচ্ছে যে রাজ্যপালের পদ তুলে নেওয়া নিয়ে আমার যে বক্তব্য, সেটাকে আমি রেফার করার যে বিষয়ে রেফার করতে চাই সেটা হচ্ছে এই জিনিসগুলো কোথা থেকে এলো। এটা তো ঔপনিবেশিক শাসনের অংশবিশেষ। আমরা তার থেকে কিছু ধারা নিয়ে আমাদের দেশটা চালাচ্ছি, তার মধ্যে গণতন্ত্র আছে, অবশ্যই গণতন্ত্র আছে। আমি তো অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধেই কথা বলি, কেউ তো আমায় রাস্তায় পেটান না। সুতরাং এই গণতন্ত্র রাখার জন্য তাদের কিছু জিনিস ভালো, কিন্তু এই আলোচনা বামপন্থীদের মধ্যে যেমন আছে, বিজেপির মধ্যেও যে রাষ্ট্রবাদী ভাবনা, আমাদের দেশের যে এগিয়ে চলার ভাবনা, সেখানে এই প্রশ্ন বারবারই উঠেছে যে বিদেশের যে সংস্কৃতি, তার থেকে নেওয়া তাদের যে পার্লামেন্টারি সিস্টেম, তার কতটা আমরা নিতে পারি এবং নিতে পারি না। সেই জায়গা থেকে রাজ্যপালের পদ নিয়ে ভারতে বহুবার প্রশ্ন উঠেছে। দ্বিতীয় যে প্রশ্ন উঠছে এই মুহূর্তে বিধান পরিষদের প্রয়োজনীয়তা নিয়ে, এবং এখানে আমি একটু চেষ্টা করি, যেহেতু তৃণমূল সরকার আপাতত এটা চাইছেন, তার বিরোধিতা করার, এর মানে তৃণমূলের বিরোধিতা করা নয়। বিষয়টা নিয়ে তৃণমূলের যুক্তিতে একটা বড় কথা আসছে উপদেষ্টা সংক্রান্ত। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আমি বলবোই,
তাই তো নিয়েছি কাজ উপদেষ্টার, এ কাজটা সবচেয়ে কম চেষ্টার। আজকের কোভিড পরিস্থিতিতে বিশেষ করে ভারতবর্ষের বয়স্ক উপদেষ্টারা, আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি, অবসরপ্রাপ্ত বয়স্ক উপদেষ্টারা কিন্তু যে চিরাচরিত ধারার মধ্যে দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন, সেটা অন্য সময় কাজ করতে পারে। আজকের দিনে কিন্তু ভয়ঙ্কর বিপদ হচ্ছে। তারা তাদের জায়গা ছাড়ছেন না। তারা সকলেই পড়াশোনায় ভালো ছিলেন একটা সময়, কিন্তু এখন জায়গা না ছাড়াই যেটা মুশকিল হচ্ছে, যুবকেরা সামনে আসতে পারছে না। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় বিধান পরিষদে তাদেরকে আবার ভালোভাবে জায়গা করে দেওয়া, অর্থাৎ বিধান পরিষদ হোক না, বলা হোক যে 35-এর বেশি বয়সের কাউকে বিধান পরিষদে ঢুকতে দেবো না, তাহলে কিন্তু একটা যুক্তি আসে। অর্থাৎ বয়স্ক উপদেষ্টাদের আর একটা বসার জায়গা করে দেওয়ার জন্য বিধান পরিষদ কিন্তু একটা ভীষণ বিপজ্জনক জায়গা তৈরি করতে পারে। তৃতীয়, খরচের প্রসঙ্গ আসবেই। এবং চতুর্থত, আজকের দিনে তৃণমূল সরকার যেটা চাইছে, এটা চট করে বিজেপির কেন্দ্রীয় সরকার অবশ্যই সুযোগ করে দেবে না, এবং এটাও বাংলার নাম বদলের মতো একটা রাজনৈতিক চর্চার জায়গা হয়েই আগামী বেশ কয়েক বছর থাকবে বলে আমার ধারণা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রথমত, অরূপ চক্রবর্তী, সত্যি কি এর পরের প্রস্তাব পাশ হলো? কারণ বিধানসভায় আপনাদের সংখ্যার জোর রয়েছে, কিন্তু এরপর এত কি সহজ হবে? না মৌপিয়া, বেসিক জায়গাটা অন্য। আজকে এখানে ধরুন যারা বিরোধিতা করছেন, এখানে চন্দনবাবুরা রয়েছেন কংগ্রেস থেকে, ওনারা বিরোধিতা করছেন। উনি কি পারবেন? ওনাদের মহারাষ্ট্রে জোট সরকার চলছে, সেখানে বিধান পরিষদের বিপক্ষে প্রস্তাব আনতে ওনার দল কি করবে? আপনি আচুরি ধর্ম অপরিশিকাও, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এইখানে বিজেপির পক্ষ থেকে বিজেপি বিধায়ক বিমানবাবু রয়েছেন, উনি কি পারবেন অজয় সিং বিস্টকে বলতে যে উত্তরপ্রদেশ থেকে আপনি সরিয়ে নিন বিধান পরিষদ? আসলে ব্যাপারটা সেটা নয়। আমরা বারংবার বলছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিশ্চিতভাবে খরচ একটা বিষয়, এবং এটা তো ঘটনা। রাজ্যের প্রাপ্য যে জিএসটি, শুধু তাই নয়, রাজ্যের ইতিমধ্যে প্রায় 73,000 কোটি টাকা প্রাপ্য। একাধিকবার অমিত মিত্র সাংবাদিক সম্মেলন করে বলছেন, এই কোভিডের সময় যেখানে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর লাগাম ছাড়া দাম বাড়িয়ে ক্রমাগত টাকা ঘরে তুলছে, সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে মানে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। সেই জায়গায় রাজ্যগুলোর ভাড়ারে টাকা না দিয়ে আজকে রাজ্যগুলোকে রুগ্ন এবং দেউলিয়া করে আজকে উনি পশ্চিমবঙ্গের কথা বলুন, উনি ঠিক বলছেন না। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কি টাকা দিয়েছে আর কোথায় কত টাকা খরচা হয়েছে, সেই খরচের হিসাবটা কেন্দ্রকে দিতে বলুন। আপনি তো বিধানসভার আগে কেন্দ্রকে হিসাবটা দিতে বলুন, যে কোন পারপাসে কত টাকা দিয়েছে তার হিসাবটা দিতে বলুন। আপনি তো বিধানসভার সদস্য হয়েছেন, আগে বিধানসভার রীতিনীতিতে শিখুন। বিধানসভার রীতিনীতিতে শিখুন আগে আপনি। পেট্রোল ডিজেল নিয়ে কথা বলছেন, আপনার বলার সময় নিজেদের শেষটা ছাড়ছে না কেন বলেছি? আপনার বলার সময় ইন্টারাপ্ট করেছি? পেট্রোলে বলুন, পেট্রোলে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স কত বলুন। এই জি 24 ঘন্টা আগের দিন প্রোগ্রাম করেছে, পেট্রোলে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা নেয় আর রাজ্য সরকারের প্রাপ্য কত টাকা, রাজ্য কত টাকা জিএসটি বাকি রেখেছেন সেটা বলুন। আজ অব্দি রাজ্যের জিএসটি কত বাকি রেখেছেন আপনি বলুন। আজ অব্দি রাজ্যের কোথায় খরচ করেছেন? আমার প্রশ্ন সুদীপের কাছে। সুদীপ আসবো প্লিজ। সুদীপ, এই যে প্রশ্নটা উঠছে, যেটা এমনকি শুভময় দাও তুললেন, যে কোথাও কি কিছু মানুষের পুনর্বাসনের একটা জায়গা হয়ে যাবে এবং সেখানে দাঁড়িয়ে একটা কোথাও দীর্ঘসূত্রিতা, আবারও একটা কিছু উপদেষ্টার ভিড়, এরকম একটা বিষয়ে পর্যবসিত হওয়ার একটা আশঙ্কা থাকে না বিধান পরিষদে? আমরা দেখেছি যে এমনিতেই একটু আগে পুনর্বাসনের প্রসঙ্গ তুললেন, আমরা এর আগেও দেখেছি যে যারা হয়তো পরাস্ত হয়েছেন নির্বাচনে, তাদেরকে রাজ্যসভায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ডেফিনেটলি আমি ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, কিন্তু এটাও কি আসলে সেই রকমই একটা প্রক্রিয়া, যে একটা সম্মানজনক পুনর্বাসন? না, একেবারেই সেরকম কিছু নয়। আপনারা যদি দেখেন কোভিড ম্যানেজমেন্ট, গতবারে যখন একটা কমিটি তৈরি হলো, সেখানে নোবেল লরিয়েট যিনি ছিলেন তিনিও আমাদের কমিটিতে ছিলেন, মানে রাজ্য সরকারের যে বাংলার সরকার যে কমিটি করেছিল সেখানে ছিলেন। অর্থাৎ বিশিষ্টদের মেধাকে কাজে লাগিয়ে বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে বলছেন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। তা সেখানে যদি কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তারা তাদের মেধা, তাদের জ্ঞানকে কাজে লাগায়, বিজেপির কোথায় সমস্যা? আর আমি আমাদের অরূপদাকে বলবো যে বিজেপি বিধায়ককে এই প্রশ্ন করে লাভ নেই পেট্রোল ডিজেল নিয়ে। তার কারণ বিজেপির মূলত ভারতবর্ষে বিজেপির
নেতা, বিধায়ক, নেতা, মন্ত্রীরা তারা কিন্তু পেট্রোল দিয়ে গাড়ি চলে না, ওনারা কিন্তু গোমূত্র দিয়ে গাড়ি চালান, ওনারা গোমূত্রের গাড়িতে চড়েন। সুতরাং ওনাদের অর্থমন্ত্রী পেঁয়াজ খান না, ওই জন্য পেঁয়াজের দাম বাড়লে জানতে পারেন। চন্দনদা প্লিজ আসবো, চন্দনদা কিছু বলতে চান? চন্দনদা, পেট্রোল ডিজেলের গাড়ি নন, গোমূত্রের গাড়ি দিয়ে গাড়ি চালান। সুদীপ এই প্রসঙ্গটা একটু শুনে নাও। আমার প্রসঙ্গটা হচ্ছে, আমাদের মনে হয় কোথাও একটা ডাইভার্সন হচ্ছে এবং ডিপার্চারও হচ্ছে মূল প্রসঙ্গ থেকে। মূলত যে প্রসঙ্গটা এখানে উঠেছে, এই মুহূর্তে 6টা রাজ্যে যেখানে বিধানসভা, সেখানে বিধান পরিষদ, সেখানে কিন্তু মহারাষ্ট্র ছাড়া বা তেলেঙ্গানা ছাড়া মূলত বিজেপির সরকার। কিন্তু একটা জিনিস প্রমাণ করতে হবে বা একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো বিধান পরিষদ কোন ক্ষেত্রে বিধান পরিষদ বিলুপ্ত হওয়ার পরে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ প্রসঙ্গটা যেখানে একটা ব্যাপক রকম এক্সপেন্ডিচার বা খরচা রাজ্যের ঘাড়ে, এবং আমাদের রাজ্য প্রতি মুহূর্তে এই খরচাকে কেন্দ্র করে একটা ব্যাপক বিবাদে জড়িয়ে পড়ছেন কেন্দ্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিধান পরিষদ কতটা যুক্তিযুক্ত, এটা একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ যেখানে আসছে সেটা হলো যে পেট্রোল, ডিজেল বা ইত্যাদির ক্ষেত্রে আমরা স্বভাবতই কারণে কেন্দ্র সরকারের বিরোধিতা করছি। পেট্রোল ডিজেল নিয়ে আমরা কালকে বিস্তারিত আলোচনা করেছি, আলোচনা ডেফিনেটলি অবকাশ রয়েছে। চন্দনদা, আমাকে একটা ব্রেক নিতেই হচ্ছে, প্লিজ একটা ব্রেক আমাকে নিতেই হবে। ছোট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। যেটা আমরা আগে দেখালাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে পিছনের দরজা দিয়ে অনুগতদের ঢোকানো হবে, সেই জন্যই নাকি তারা এই বিধান পরিষদের বিরোধিতা করছেন। শুনুন। বিল অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা এবং সময়ের অপচয় হয়, আমরা তাই এর বিরোধিতা করেছি। আমরা বিরোধিতা করেছি যে 5 বছরে 600 থেকে 800 কোটি টাকা এর পিছনে খরচ হবে। বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল সহ বিধায়কদের সমান সুযোগ তারা পাবেন। কর্মচারী মন্ডলী, নতুন পরিকাঠামো তৈরি এই করে এই অপচয়, অর্থের অপচয় বন্ধ করতে হবে। আমরা এর বিরোধিতা করছি। তৃতীয়, আমরা বিরোধিতা করেছি যে শাসক ঘনিষ্ঠ নির্বাচনে টিকিট দিতে পারেননি বা নির্বাচনে হেরে গেছেন এমন কিছু লোককে পিছনের দরজা দিয়ে আনতে চান। যেমন এদের দলের নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি নন্দীগ্রামে 1956 ভোটে হেরে গেছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে। তাদেরকে হয়তো পিছনের দরজা দিয়ে তারা বিধান পরিষদে আনতে চান। এই রাজনৈতিক উদ্দেশ্যেরও আমরা বিরোধিতা করেছি। ওদিকে পার্থ চট্টোপাধ্যায় তার যুক্তি, যদি সংবিধান সম্মত হয় তাহলে আমরা কেন সবাই মিলেই এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না? যদি অর্থনৈতিক কারণ হয় তাহলে কেন্দ্রীয় সরকারের তো অর্থনীতি এমন কিছু ভালো নয়। কেন্দ্রীয় সরকার পরিচালিত যে দল, সেই দলের অন্তর্গত তো উত্তরপ্রদেশ, কর্ণাটক প্রভৃতি রাজ্যগুলি, যেখানে বিধান পরিষদ আছে। তাহলে তারা এখানে শুধু শুধু বিরোধিতা করছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের প্রস্তাব এসেছে বলে 2011-তে আজকে যারা প্রস্তাবের বিরোধিতা করছিল সেদিন তারা অনেকেই সমর্থন করেছিল। আজকে তাহলে তাদের কেন অনীহা? শুভেন্দু অধিকারীর যে কটাক্ষটা সেটা খুব খুব তীব্র। তিনি বলছেন যে অনুগতদের পেছনের দরজা দিয়ে ঢোকানোর উদ্দেশ্যেই এই বিধান পরিষদ সেটাকে ফেরত আনা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তিনি উল্লেখ করছেন। অরূপদা, শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, আমি প্রথমেও বলেছি, আবারও বলছি যে শুভেন্দু অধিকারী দুটো সাবজেক্ট এখানে দেখানোর চেষ্টা করছেন। একটা হচ্ছে বিধান পরিষদ পোষা মানে সাদা হাতি পোষা, আর দ্বিতীয় কথা বিধান পরিষদের প্রয়োজনীয়তা। বিধান পরিষদের প্রয়োজনীয়তার কথা আমরা এর আগেও ব্যাখ্যা করেছি।
বিধান পরিষদের যেখানে বিভিন্ন ধরনের মানুষকে ইনক্লুড করা। দ্বিতীয় কথা, যে অর্থনৈতিক জায়গাটার কথা আপনারা বলছেন, আমরা বারংবার বলছি শুভেন্দু অধিকারী কি তার হিম্মত হয়েছে বা কখনো ক্ষমতা হয়েছে যে তিনি একবারের জন্য প্রশ্ন তুলেছেন যে কেন এই সময় যখন সারা ভারতবর্ষ অর্থনৈতিকভাবে ধুঁকছে তখন সেখানে 20,000 কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তার কি প্রয়োজন ছিল? শুভেন্দু অধিকারী কি একবারও এই প্রসঙ্গ তুলেছেন? উনি দেখলাম কয়েকদিন আগে রাজ্য কেন বিমান ভাড়া নিচ্ছে সেটা নিয়ে বড় বড় বিবৃতি দিলেন। যখন দেশের প্রধানমন্ত্রী 8,500 কোটি টাকার বিমানে চলছেন এই সময়, যখন দেশের 70 বছরের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি, সেটা নিয়ে একবারও শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন? আমরা অন্তত দেখিনি। দেখুন উনি আজকে যে কথাটা বলছেন যে কেন্দ্রের খরচ দেখাচ্ছেন, আগে রাজ্য সরকারের কথা বলুন। এই যে বজ্রাঘাতে মারা গেল, বজ্রের আঘাতে যে মারা যাওয়ার জন্য তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যেটাই দিক না কেন, ওটা তৃণমূল কংগ্রেসের দলের ব্যাপার, বিমানে করে আমাদের এই রাজ্যেরই নেতা উনি যাচ্ছেন বজ্রাঘাতে যিনি মারা গেছেন তার বাড়িতে, ওখানে অর্থ দিতে। কিসের প্রয়োজন ছিল একটা হেলিকপ্টারে করে যাওয়া? সেই খরচাটা কত, আর ওই পরিবার কত টাকা পাচ্ছে? হেলিকপ্টার কি প্রথম দেখা গেল? চার্টার ফ্লাইটে করে নেতা ভাড়া করা নেতা নিয়ে গেছিলেন, চার্টার ফ্লাইটে। তার টাকা কে দিয়েছে? পিএম কেয়ার অডিট হয়। আজকে আরটিআই করলে পিএম কেয়ার টাকা কোথা থেকে আসে? পিএম কেয়ার অডিট করেছেন? লজ্জা করে না? ডিমনিটাইজেশনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম ভারতীয় জনতা পার্টি। উনি দেখা করতে গেছেন তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে। আমি কিছু টেকনিক্যাল কথা বলতে চাই মৌপিয়াদি, যেটা বর্তমানে আমাদের দেশে সবাই চুপ করলে আমি বলতে সুবিধা হয় আমার। বর্তমানে সবাই চুপ করলে বলতে আমার সুবিধা হয়, আমি তো দূরে আছি, স্টুডিওতে নেই। সেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশে মাত্র 6টি রাজ্যে এই বিধান পরিষদ আছে। আমার একটা টেকনিক্যাল কথা আছে, শুভময়দা জানবেন বা অরূপদাদের জানার কথা, বা বিজেপির প্রতিনিধিরা জানবেন যে 1952 সাল থেকে পরবর্তী 17 বছরে পশ্চিমবঙ্গের বিধানসভায় 436টি বিল পাশ হয়েছিল। তার মধ্যে মাত্র 2টো বিল সংশোধিত হতে গেছিল বিধান পরিষদে। আইনের হিসেবেই বিধান পরিষদের কোনো গুরুত্ব প্রয়োজনীয়তা ছিল না, অতিরিক্ত খরচ হচ্ছিল, এবং যুক্তফ্রন্ট সরকার বামপন্থীরা সর্বসম্মতিক্রমে এই বিধান পরিষদ বন্ধ করে দিয়েছিল। আমি মৌপিয়াদের কাছে একটা প্রশ্ন আমি রিকালেক্ট করতে পারছি না, এই যে 6টা রাজ্যে আছে বিধান পরিষদ, এ কি উঠে যাওয়ার পর নতুন করে লাগু হয়েছে? আমার মনে পড়ছে না, বোধহয় নয়, সেগুলোতে রয়ে গেছে। কিন্তু বিজেপি আজকে যদি এই বিরোধিতা করে বিধান পরিষদের, তাহলে বামপন্থীরা কিন্তু কেরালায় চালু করেনি, ত্রিপুরায় যেখানে আছে চালু করেনি, সেখানে ছিল। বামপন্থীরা এত বছর সরকারে ছিল, 69 সালে চলে যাওয়ার পর 69 সালে তারপর এত বছর তারা কিন্তু চালু করেনি। কিন্তু বিজেপি কোনো জায়গায় বিধান পরিষদ চালায়, তাদের এই বিরোধিতা মানায় না। আমরা আবারও বলছি, এই বিধান পরিষদে দেখলাম আজকে তো মুখ্যমন্ত্রী বলেছেন বাম কংগ্রেসেরও সুযোগ দেওয়া হবে, ওই সুযোগের প্রয়োজন নেই। মানুষের ওপর কর বিধান পরিষদের কার্যকারিতা, তার ইতিহাসটা একটু আপনার কাছে জানার চেষ্টা করব। শুভময়দা আসবে প্লিজ। বিমান বাবু, শুভময়দা আপনার কাছে একটু বিধান পরিষদের কার্যকারিতার ইতিহাসটা সেটা জানার চেষ্টা করব। আমি বলছি যে এর মূল বিষয়টা তো হলো রাজ্যসভার মতোই অনেকটা ভাবতে পারেন আর কি। লোকসভা এবং রাজ্যসভার যেরকম পার্থক্য, বিধানসভা এবং বিধান পরিষদের একই রকম বিষয় আর কি। কিন্তু রাজ্যসভায় তাও নির্বাচিত হতে গেলে এমএলএদের ভোট দিতে হয়, এখানের নিয়মটা অত্যন্ত জটিল, এই কম সময়ে বলা যাবে না। কিন্তু আমি কৌস্তুভ বাবু, আমার খুব সিম্পল প্রশ্ন, যে এত কাঠখড় পুড়িয়ে বিধান পরিষদ যদি আনা হয়, ফিরিয়ে আনা হয়, তা থেকে কি উপকার হবে, লাভ কি হবে, তার কার্যকারিতা হয় না? ভারতবর্ষের সাধারণ মেহনতি মানুষ, গরিব মানুষ, যাদের খাদ্যের অসুবিধে, শিক্ষার অসুবিধে, স্বাস্থ্যের অসুবিধে, আলোর অসুবিধে, যাদের বাড়িতে বৈদ্যুতিক কণা হঠাৎ করে পৌঁছতে পারে না আর কি, দারুণ স্মার্টফোন নেই যাতে প্রচুর পড়াশোনা করে ফেলা যায়, সেই রকম তাদের কিন্তু বিধান পরিষদের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন আসবে কৌস্তুভ বাবুদের কাছে, আপনারা যখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন 62 জন এমপি নিয়ে, তখন কি সত্যিকারের বামপন্থীরা একবারও প্রশ্ন করেছিল যে বিধান পরিষদ তুলে দেয়া নিয়ে কেন্দ্রীয় স্তরে আলোচনা করা? একই রকম প্রশ্ন আসবে প্রতিটি আমাদের গণতান্ত্রিক প্রেক্ষিতে। যেমন ধরুন বিজেপির জিভিএল নরসিমহা রাও বই লিখেছিলেন আমাদের এই ভোটিং মেশিন নিয়ে প্রচুর প্রশ্ন তুলে। আজকে কি বিজেপি ক্ষমতায় আসার পর গত 7 বছর আইআইটির সিলেবাসে ইলেকট্রনিক কম্পিউটার সায়েন্সে ভোটিং মেশিন নিয়ে, স্বচ্ছতা নিয়ে পড়ানো হচ্ছে? একই রকম এই প্রশ্নগুলো বারবার আসবে। আজকে এই প্রশ্ন আসবেই যে আমরা যখন বিধান পরিষদ করার কথা বলছি, বিজেপি যখনই প্রশ্ন তুলতে যাবে তাদের সামনে তৃণমূল একটা কাউন্টার আর্গুমেন্ট পেশ করবে। এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, কারণ উত্তরপ্রদেশের বিধান পরিষদ এখনো চলছে, খুব রমরম করে চলছে। অর্থাৎ মূল প্রশ্ন হলো
একেবারে উচ্চ স্তরের রাজনৈতিক নেতৃত্ব, যারা এগুলো দেখবেন, পড়াশোনা করবেন এবং এর মাধ্যমে দেশটাকে গণতন্ত্রের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন, তারাই কিন্তু এই পরিবর্তনগুলো আনতে পারেন। আর এই মুহূর্তে এই আলোচনাটা আমার মনে হয় যতক্ষণে এটা কেন্দ্রের সরকারে গিয়ে পৌঁছবে, সেখানে আলোচিত হবে এবং এটা পাস হয়ে আসবে, আমি বারবারই বলছি এই আলোচনাটা কিন্তু কোভিড পরিস্থিতিতে যথেষ্টই নন ইস্যু। দেশের সামনে আরো অনেক বড় সমস্যা কিন্তু এখন আছে। আর ঠিক এখানেই আমরা দেখছি যে বিধানসভার অধিবেশনেও শাসক বিরোধী সংঘাত তীব্র চাপানুতর। বিধানসভায় বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর, পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারীদের। তারা অভিযোগের আঙুল তুলছেন অধ্যক্ষের বিরুদ্ধে। শাসক বিরোধী সংঘাতে জমজমাট বিধানসভা। কখনো বিজেপির আনা মুলতবি প্রস্তাব বাতিল, কখনো শুভেন্দু অধিকারী ভাষণের নন্দীগ্রাম প্রসঙ্গ। দিনভর উত্তপ্ত বিধানসভার অধিবেশন। মঙ্গলবার বিধানসভায় বিজেপিকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে আগে কাজ করেছি, অনেক শীর্ষ নেতাকে চিনতাম। এই বিজেপি ল্যাদ ছাড়া হনু। ভোট প্রচারের সময় বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনেও খুব উগড়ে দেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন আর বিজেপি সর্বনাশ করে দিয়েছে, কোভিড বাড়িয়ে দিয়েছে, শীতলকুচির নামে মিথ্যে ভিডিও চালানো হয়েছে, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন অধিবেশন কক্ষ তখন বিরোধী শূন্য। শুভেন্দু অধিকারী ইস্যুতে ওয়াকআউট করে বিজেপি। মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখতে উঠতেই বাধা পান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন নৈহাটি তৃণমূল বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বিরোধী দলনেতা বাবাকে বলতে বলুন। কটাক্ষ উপেক্ষা করেই প্রসঙ্গ তোলেন শুভেন্দু। কংগ্রেস ও বাম মুক্ত বিধানসভা এই প্রথম। নন্দীগ্রামের জনতাকে ধন্যবাদ। শুভেন্দু নন্দীগ্রামের প্রসঙ্গ তুলতেই অধ্যক্ষর কাছে অভিযোগ করে তৃণমূল। স্পিকার জানিয়ে দেন, বিচারাধীন বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা করা যাবে না। শুভেন্দুকে নন্দীগ্রাম প্রসঙ্গে বলতে বাধা দেওয়ার অভিযোগে ওয়াকআউট করে বিজেপি। যদিও তার আগে অধিবেশন শুরুতেই বিজেপির মুলতবি প্রস্তাব, ভোট পরবর্তী অশান্তি নিয়ে মুলতবি প্রস্তাবের দাবি করে বিজেপি। অধ্যক্ষ মুলতবি প্রস্তাবের দাবি খারিজ করায় বিজেপির বিক্ষোভ। বিধানসভা ঘিরে তৃণমূল ও বিজেপির রণকৌশল স্পষ্ট। অধিবেশন ঘিরে প্রতি মুহূর্তে শাসক দলকে ব্যতিব্যস্ত রাখার কৌশল নিচ্ছে বিজেপিও। এরকম দলদাস স্পিকার, যিনি 2,28,00,000 ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দল, তার কণ্ঠরোধ করতে চাইছে, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তৃণমূলও চাইছে দুর্বল জায়গায় বিজেপিকে চেপে ধরতে। সেই সূত্রেই বিজেপিকে উদ্দেশ্য করে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ। 77 নিয়ে গল্প করেছিলেন, এখন 75-এ দাঁড়িয়ে, পরে 0 হয়ে যাবে। তাই বোধহয় প্রথম থেকে এত তীব্র সংঘাত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শাসক বিরোধী চাপানুতর তুঙ্গে এবং চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। আমি এখানেই কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, একটা হাই ভোল্টেজ পরিস্থিতি বিধানসভার অন্দরে, সেখান থেকে বামেদের কোনো প্রতিনিধিত্ব নেই। একমাত্র সংযুক্ত মোর্চার একমাত্র শিবরাত্রির সলতে হচ্ছেন নওশাদ সিদ্দিকী। না বটেই তো, এটা তো দুঃখজনক। আমাদের ক্ষেত্রে আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে, দেখতে হবে কি কারণে আমরা জিততে পারিনি, আমাদের বিধানসভার প্রতিনিধি নেই। এটা তো দুর্বলতা, সেটা তো আছেই অবশ্যই। কিন্তু আমি যে কথাটা বারবার বলার চেষ্টা হয়, বামপন্থীরা শূন্য, আমি এই যুক্তিতে একমত নই। যে আসলে যুক্তিতে খণ্ডন না করতে পারলে অনেকে ওই শূন্য যুক্তির কথা এনে যুক্তি না দিতে পারলে কথার এসব যুক্তি নিয়ে আসেন। আমি আবারও একটা কথা বলবো, মৌপিয়াদি বামপন্থীরা নেই বিধানসভায়, মানুষ রায় দিয়েছেন বামপন্থীদের রাস্তায় থাকার, রাস্তায় থাকতে হবে। What a parliament can do, what a assembly can do, streets can undo. রাস্তা নীতি পাল্টাতে পারেছেন, রাস্তায় থাকতে হবে, মানুষকে বোঝাতে হবে আমাদের কাজ করে যেতে হবে। কিন্তু তার মধ্যে এটা না যে যুক্তি, এই আজকে কথা বললেন যে সুদীপ বললেন বা অরূপদা বললেন, ঠিকই তো, 40 টাকা ট্যাক্স, রাজ্য সরকারও 25 টাকা নিচ্ছে পেট্রোলে, ডিজেলে রাজ্য সরকারও টাকা নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, সেইটা কমাতে হবে। মানুষের যন্ত্রণা লিমিটলেস জায়গায় পৌঁছে গেছে, সেইটাকে দেখতে হবে। আর এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তুতু মেমেতে আসলে রাজ্য সরকার, আমি বারবার মৌপিয়াদি যে কথাটা বলি, রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জি কিন্তু আমারও মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী কিন্তু আমারও প্রধানমন্ত্রী, ওটা বিজেপির না, ওটা তৃণমূল কংগ্রেসের না, মানুষের মুখ্যমন্ত্রী, মানুষের প্রধানমন্ত্রী। কিন্তু এই যে তরজা, রাজনৈতিক তরজা, রাজ্যপাল যেভাবে নগ্নভাবে বিজেপির হয়ে কথা বলছে এবং সবটা মিলিয়ে যা হচ্ছে তাতে মানুষের উপকার হচ্ছে না, মানুষ আরো অসুবিধায় পড়ছে। কেন্দ্র রাজ্য যে তুতু ম্যামে দেখছি সুদীপ,
বিধানসভাতেও কি ফাইনালি বিধানসভার আউটকাম সেটা সম্পর্কে সাধারণ মানুষ যারা তারা কতটা তারা আশাবাদী হতে পারেন, নাকি এই তুতু ম্যায় ম্যায় সেটাও এই অধিবেশনটা শুধু তুতু ম্যায় ম্যায় চলবে? কতদিন চলবে দেখুন, আজকে কতজন ভোট দিয়েছেন বিধান পরিষদের পক্ষে আর বিপক্ষে, এই সংখ্যা আস্তে আস্তে তো কমতে শুরু করেছে। আপনাদের চ্যানেলেই বলেছিলাম অন্তত 2 সপ্তাহ আগে যে বিরোধী দলের মর্যাদা বিজেপির থাকবে কিনা সেটা বিজেপিকে আগামী দিন ভাবতে হবে। থাকবে বিমানদা? সুতরাং আমি একটা কথা আমি বলতে চাই, 2006 সালে সিপিএমও 235টা সিট পেয়ে ঠিক এরকমই অহংকার করেছিল। আজকে বিধানসভায় দেখুন শূন্য হয়ে গেছে। তাই আগামী দিনে আমি সুদীপ বাবুকে বলতে চাই, আগামী দিনে তৃণমূল কংগ্রেসও 0 হবে, সেই দিনটার জন্য আপনারা অপেক্ষা করুন। আপনারাও 0 হবে, এই অতি দর্পে হটলঙ্কা থাকবে না। শুনুন আপনি শুনুন, কটা থাকবে কটা থাকবে না সেটা আপনারা বুঝুন। একটা কথা আপনাদের বলতে চাই, আজ পর্যন্ত একটা তথ্য আপনাদের দিতে চাই, যে 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, যে 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, সেই 6টা রাজ্যে কোন রাজ্যে বিধান পরিষদ ছিল তারপরে তুলে নেওয়া হয়েছে, ফের আনতে চাওয়া হয়েছে, এরকম নজির কিন্তু নেই। সেটা একমাত্র পশ্চিমবঙ্গে এই সরকার করতে চেয়েছে, এরকম নজির নেই কোথাও, কিন্তু পশ্চিমবঙ্গে সেটাকে ফিরিয়ে আনতে চাওয়া হচ্ছে। পেছনের কিছু মানুষকে যাদের টিকিট দিতে পারেননি, যারা নির্বাচনে পরাজয় হয়েছে, তাদেরকে কক্ষের মধ্যে ঢুকিয়ে শক্তি প্রদর্শন করার জন্য একটা অশুভ চিন্তা ভাবনা, সেটার আমরা বিরোধিতা করেছি বিধান পরিষদের এগেইনস্টে। বিরোধী দলনেতা তিনিই তো পরাজিত বলতে, আসলে বিরোধী দলনেতা যিনি আছেন, যিনি জিতে বিরোধী দলনেতা হয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা বিজেপির অভিযোগ যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা জিতে বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমি বিমানবাবুর দলের উদ্দেশ্যে বলতে চাই, বিমানবাবু শুনুন, আপনি এতক্ষণ বলেছেন তো, আরে থামুন না, আপনি শুনুন। যেটা হচ্ছে যে আজকে বিমানবাবু একটু আগে বলছিলেন ঠিক, যে 235-30-এর উদাহরণ দিয়েছেন, এবং আমরা তো দেখেছি একটা সময় 235 নিয়ে গর্ব করা সিপিএম আজকে এখানে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। একইভাবে আমরা দেখেছি 2019-এর পরে বিমানবাবুর দলেরও হুঙ্কার, যে 19-এ হাফ 21-এ সাফ, 2রা মে অব্দি এই হুঙ্কার চলেছে। 2রা মের পর যখন নিজেরা সাফ হয়ে গেছেন, আজকে উল্টো যুক্তি দিতে হচ্ছে। আপনার বলার সময় এই অসভ্যতামগুলো বিজেপির স্বভাব, এই অসভ্যতামগুলো বিজেপির স্বভাব, এই অসভ্যতামগুলোই বিজেপির স্বভাব। আপনি শুনে রাখুন, 2019 সালে 2019 সালে শুনুন না, আরে শুনতে হবে তো, শুনবেন তো। না, 74টা বাড়েনি, 2019-এ 121 ছিলেন, সেখান থেকে 2021-এ 57 নেমেছেন। আপনি তো রাজনীতির অঙ্কটাই বোঝেন না, বিধানসভায় গিয়ে আইনসভার সদস্য হয়েছেন, সেটা অন্য কথা। আর আমি কৌস্তবের উদ্দেশ্যে বলি, কৌস্তবকে দেখেও আমার ভালো লাগছে, কৌস্তব এবং চন্দনদা রয়েছেন। শূন্যের উদযাপন যে এত গর্বের সাথে কেউ করতে পারে, যে শূন্য হয়েছে এই গর্ব, আজকে যদি আর্যভট্ট বেঁচে থাকতেন, শূন্যের আবিষ্কর্তা, তার আত্মা হয়তো উপর থেকে নতুন করে শান্তি পেতেন, যে শূন্যের জায়গায় দাঁড়িয়েছে এই উদযাপন। আর দ্বিতীয় কথা, বিজেপিকে বলি, অত্যন্ত কমান, এবং আপনার দলের নেতা শুভেন্দু অধিকারী আজকে 2011 সালে তার ভূমিকা কি ছিল? বিধান পরিষদ যখন 2011 সালে উত্থাপিত হয়েছিল, সেই সময় ওই ত্রিপলচর অধিকারী সেই বিধান পরিষদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আজকে যিনি ভোট পাল্টেছেন, ওই ত্রিপলচর অধিকারী তৃণমূল কংগ্রেস করেছে, কাটমানি খেয়েছে, ত্রিপল চোর করেছে, আবার 10-এর টাকাও চুরি করছে। খুব ইন্টারেস্টিং লাগলো, পুরো কাটমানি খেয়ে নিচে থেকে উপর পর্যন্ত নেতা কাটমানি খেয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে আছেন। সিবিআই ডাকছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অরূপ একটু শুনে নাও, তুমি এতক্ষণ কথা বললে, আমি তোমার প্রশ্নের একটি সরল ব্যাখ্যা দিই। আমি শুরুতে বলেছিলাম কখনো শূন্য কখনো পূর্ণ। তোমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা, কংগ্রেসের গর্ভে, এবং তার পরবর্তী অবস্থায় তোমাদের অবস্থানটা তোমরা জানো, ইতিহাসের বহু সন্ধিক্ষণ তৈরি হয়। কিন্তু একটি জায়গাতে আমি এখানে বলবো, মৌপিয়াদের মতো এই যে মিডিয়ামটা,
এই মিডিয়ামটাই গণতন্ত্র রক্ষা করে। আমরা আজকে বিধানসভায় থাকি বা না থাকি, কমিউনিস্ট পার্টি থাকুক না থাকুক, রাজ্যের ক্ষেত্রে প্রমাণ করে দিচ্ছে আমরা রাস্তায়। অর্থাৎ এই পথের যে ভাষ্য, পথের যে ভাষা, সেটা কিন্তু এরাই প্রমাণ করে দিচ্ছে। এই মিডিয়া আমাদের আমি আবারও বলি যে প্রবক্তা হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে গেছে আজকে সাধারণ মানুষের কাছে এই সত্যটাকে পৌঁছে দেওয়ার। সুতরাং গর্ব 213 না, 213 113তে নেমে আসতে পারে, শুধু 13তেও নেমে আসতে পারে সুদীপ। সুতরাং একটা জিনিস মাথায় রাখবে, আজকের পরিপ্রেক্ষিত অবস্থার মধ্যে গণতন্ত্রের সব থেকে বড় শক্তি হচ্ছে যে আজকে শূন্যে দাঁড়িয়ে থেকে কৌস্তবার আমরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে রাজ্যের এই বিধান পরিষদের এই ভূমিকা, এই রাজ্যের ভূমিকাকে প্রতিবাদ করছি এবং তার যথার্থ যুক্তি দিয়ে। সুতরাং আমি শুভময় বাবুর কাছে শুভময় তার কাছে আমার সব শেষে প্রশ্ন। শুভময় দীর্ঘদিন ধরে গত 2 মাস ধরে যে আলোচনাটা চলছে যে এবারের বিধানসভা হতে চলেছে বাম কংগ্রেস শূন্য বিধানসভা। বিধানসভা যদি মর্নিং শোজ দ্য ডে এই আপ্তবাক্যটা যদি আমরা ধরে নিই, সাধারণ মানুষ এবারের এই বিধানসভা থেকে আগামী বছরগুলোতে কি প্রত্যাশা করছে? সত্যি আউটকামটা কি প্রত্যাশা করছে, নাকি এই তুতু ম্যামে? মিনিটের মধ্যে বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছে, বামপন্থী শূন্য বিধানসভা বা লোকসভা যে জায়গায় হয়তো বামপন্থীরা নিজেদের নিয়ে গেছেন, কিন্তু সেটা দেশের পক্ষে ভালো লক্ষণ নয়। তাদের যে ভাবনা চিন্তা, তাদের কথা, সেটা অনেক সময় মানুষের কথা, সেটা শুনতে পাওয়া উচিত। 2, আমাদের দেশে কিন্তু মানুষের কথা ভাবার লোক আছেন। নরেন্দ্র মোদী সরকার আমাদের দেওয়ালি অবধি রেশন দিচ্ছেন, সেখানে আমরা আলোচনা চাই 200 দিনের কাজের প্রকল্পের। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ছাত্রদের জন্য ক্রেডিট কার্ড করছে, এর পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে, কিন্তু মানুষের কথা তারা ভাবছেন। আমরা বিধানসভা লোকসভার তুতু ম্যায় চাই না, আমরা চাই নীতি কর্মসূচি প্রশ্নে আলোচনা হোক, যাতে দেশের প্রায় 38 কোটি মানুষ, যারা বেশিরভাগ তার মধ্যে 30-40 কোটি বাদে বাকিরা সত্যিই খুব খারাপ অবস্থায় আছেন, তাদের কথা নেতা নেত্রীরা আরো বেশি করে ভাবুন। এবং এভাবে বিধানসভা, বিধান পরিষদ যত খুশি উপদেষ্টা আসুক, তাদের ভাবার দায়িত্বটুকু এটাই হোক যে দেশের বেশিরভাগ মানুষ যেন ভালোভাবে ভাতের গন্ধটা পায়। অ্যাবসলিউটলি। অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের আপনারা এখানেই শেষ করতে হবে। বিধান পরিষদের প্রস্তাব পাশ হয়ে গেছে, কিন্তু সামনে এখনো লম্বা পথ রয়েছে। শেষ অবধি বিধান পরিষদ সেটার বাস্তবায়ন হয় কি হয় না, কেমন থাকে সেই পথ, কুসুমাস্তীর্ণ নাকি তারও পথে পথে কাটা থাকে, সেদিকে আমাদের নজর থাকবে। ভবিষ্যতে তার উত্তর দেবে। আপাতত আপনারা এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।